হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা ক্লাস 11 এ পড়ছো, অর্থাৎ একাদশ শ্রেণীতে পড়ছো, সেকেন্ড সেমিস্টারে তোমাদের ইতিহাস সাবজেক্টের তৃতীয় অধ্যায়ে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। আধুনিক জ্যোতির্বিজ্ঞানে সূর্য কেন্দ্রিক যে বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণা, সেই ধারণা কিভাবে বিকাশ লাভ করেছিল, এই প্রশ্ন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনা শেষে উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের এই চ্যাপ্টারটির সমস্ত বড় প্রশ্নের উত্তর ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা লিংক পেয়ে যাবে, তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। তোমাদের এই চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, কৃষি বিপ্লব, মুদ্রণ বিপ্লব, সামরিক বিপ্লব, ভৌগোলিক অভিযানের উদ্দেশ্য, স্পেনের ভৌগোলিক অভিযান, পর্তুগালের ভৌগোলিক অভিযান, এই সমস্ত প্রযুক্তিবিদ্যার অগ্রগতি, এই সমস্ত প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। আজকের ক্লাসের আলোচনার মূল বিষয়কে আমরা একবার বোর্ডে দেখে নিই। একাদশ শ্রেণী ইতিহাস সেকেন্ড সেম, আধুনিক জ্যোতির্বিদ্যার প্রথম যুগে সূর্য কেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণা। তো প্রশ্নটাকে যদি আমরা একটু ভাঙি, ব্যাখ্যা করি, তাহলে কি দাঁড়াবে? দেখো, জ্যোতির্বিদ্যা অর্থাৎ গ্রহ নক্ষত্র নিয়ে গবেষণা করা হয় যে বিদ্যার সাহায্যে, তাকে আমরা বলি জ্যোতির্বিদ্যা। জ্যোতি অর্থাৎ জ্যোতিষ্ক বা নক্ষত্রের যে বিদ্যা, তার নাম জ্যোতির্বিদ্যা। এই জ্যোতির্বিদ্যা যখন প্রথম শুরু হয়, সেই চতুর্দশ এবং পঞ্চদশ শতকে এই জ্যোতির্বিদ্যার প্রথম অধ্যয়ন শুরু হয়েছিল। অর্থাৎ জ্যোতির্বিদ্যার প্রথম যুগে, মানে চতুর্দশ ও পঞ্চদশ শতকে, সূর্য কেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ড। সূর্য কেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ড বলতে আমরা যে ধারণাটা এখন জানি, যে সূর্য মহাকাশে একটা জায়গায় দাঁড়িয়ে আছে, স্থির হয়ে আছে, পৃথিবী সহ অন্যান্য গ্রহ নক্ষত্রগুলো সূর্যকে কেন্দ্র করে তার চতুর্দিকে আবর্তন করছে, অর্থাৎ তারা ঘুরে বেড়াচ্ছে মাঝখানে সূর্যকে রেখে। সূর্য এক জায়গায় দাঁড়িয়ে আছে, বাকিরা সবাই ঘুরে ফিরে বেড়াচ্ছে। এই ধারণাকে বলা হয় সূর্য কেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণা। কিন্তু এই ধারণা তো আমরা এখন বর্তমানে জানি আধুনিক বিজ্ঞানের দৌলতে। শুরু থেকেই কি এই ধারণা ছিল? না, বা মানুষের মনে এই ধারণা তৈরি করতে অনেকটা সময় লেগেছে। তা সেই জ্যোতির্বিজ্ঞানের প্রথম যুগে যখন বিভিন্ন জ্যোতির্বিজ্ঞানীরা এই মতবাদ প্রমাণ করেন, প্রচার করেন, তারপরে জনগণের মধ্যে সেই ধারণা বদ্ধমূল হতেও কিন্তু অনেকটা সময় লেগেছিল। কারণ প্রাচীন যে ধারণা ছিল, সেটা ছিল এর ঠিক উল্টো ধারণা। সেখানে ধারণা ছিল পৃথিবী কেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ড, অর্থাৎ মহাকাশে পৃথিবী এক জায়গায় দাঁড়িয়ে আছে এবং পৃথিবীকে কেন্দ্র করে সূর্য আরো অন্যান্য গ্রহ নক্ষত্রগুলি আবর্তিত হচ্ছে। অর্থাৎ মহাকাশের কেন্দ্রবিন্দু বা নাভি বিন্দুতে রয়েছে পৃথিবী এবং তাকে ঘিরে অন্যান্যরা ঘুরে বেড়াচ্ছে। এই যে পৃথিবী কেন্দ্রিক ধারণা, এই ধারণার প্রথম সূত্রপাত হয় বিখ্যাত এক ভূগোলবিদ টলেমির লেখা থেকে, এবং অ্যারিস্টটলের তত্ত্ব থেকে প্রথমে এই পৃথিবী কেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণা জন্ম লাভ করে। এবং সেই সময় মানুষের উপরে ধর্মের একটা ব্যাপক প্রভাব ছিল। তাই খ্রিস্টান ধর্মের যে খ্রিস্টান চার্চ পৃথিবীর মাহাত্ম্য প্রচার করার জন্য তারা একটা ভুল ধারণা মানুষের সামনে প্রচার করেছিল, যে পৃথিবী মহাকাশে মহাবিশ্বের নাভি বিন্দুতে অবস্থিত, অন্যান্য গ্রহ নক্ষত্রগুলি তাকে ঘিরে আবর্তিত হচ্ছে। অর্থাৎ এই টলেমি এবং অ্যারিস্টটলের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাকে শিলমোহর দিয়েছিল বা স্বীকৃতি দিয়েছিল খ্রিস্টান চার্চ এবং রোমের যিনি পোপ রয়েছেন, সেই পোপ। ফলে মানুষের মধ্যে এই ধারণা বদ্ধমূল হয় যে মহাবিশ্বের কেন্দ্রে রয়েছে পৃথিবী। পৃথিবী কেন্দ্রিক এই মহাবিশ্বের ধারণা মানুষের মধ্যে বদ্ধমূল হয়েছিল। কিন্তু চতুর্দশ এবং পঞ্চদশ শতকে বিভিন্ন জ্যোতির্বিজ্ঞানীর আবির্ভাবের ভিতর দিয়ে এই ধারণা পাল্টে যায়। তারা প্রমাণ করেন, বিভিন্ন ভাবে প্রমাণ করেন যে মহাবিশ্বের কেন্দ্রে পৃথিবী নয়, সূর্য অবস্থিত এবং তাকে ঘিরে অন্যান্য গ্রহ নক্ষত্রগুলি আবর্তিত হচ্ছে। কারা সেই বিজ্ঞানী? প্রথমে যার নাম করা যায় তিনি ছিলেন কোপারনিকাস। এছাড়া ব্রুনো রয়েছেন, গ্যালিলিও, নিউটন, কেপলার, এনাদের হাত ধরে সূর্য কেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ডের তত্ত্ব পৃথিবীতে মানুষের সামনে আসে। তা আমরা এক এক করে এক একজন বিজ্ঞানী সম্পর্কে একটু ডিটেলস আলোচনা করব। প্রথমে রয়েছে দেখো নিকোলাস কোপারনিকাস। নিকোলাস কোপারনিকাসকে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক বলা হয়। তিনি প্রথম প্রমাণ করেন যে পৃথিবী নয়,
সূর্যই মহাবিশ্বের কেন্দ্রে অবস্থিত, তাকে কেন্দ্র করে বাকি পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলি আবর্তিত হচ্ছে। অর্থাৎ সূর্য কেন্দ্রিক যে বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণা, সেই ধারণার জনক হলেন বা প্রতিষ্ঠাতা হলেন পৃথিবীতে প্রথম এই কোপারনিকাস, নিকোলাস কোপারনিকাস। তিনি তার এই সমস্ত বক্তব্য একটা গ্রন্থ লিখে তাতে প্রকাশ করেন। গ্রন্থটির নাম 6 বুকস অব দ্য রিভলিউশন অব দ্য ক্লাসিক্যাল শেপার্ডস। এই গ্রন্থে তিনি এই সূর্য কেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণা প্রথম মানুষের সামনে নিয়ে আসেন। এরপর যিনি রয়েছেন তার নাম জিওরদানো ব্রুনো। জিওরদানো ব্রুনো ছিলেন কোপারনিকাসের মৃত্যুর প্রায় 150 বছর পর এই জিওরদানো ব্রুনোর আবির্ভাব ঘটে এবং তিনি কোপারনিকাসের এই মতবাদকে জনপ্রিয় করে তোলার জন্য প্রচার শুরু করেন। তখন রোমের চার্চ এবং পোপ তাকে নিষেধ করে, বারণ করে এই প্রচার বন্ধ করতে। তখন ব্রুনো সেই চার্চের কথা না শুনে চার্চের যে কুসংস্কার রয়েছে তার বিরুদ্ধে প্রচার করতে থাকেন। ফলে একটা সময় রোমের চার্চের নির্দেশে বা পোপের নির্দেশে জিওরদানো ব্রুনোকে আগুনে পুড়িয়ে তাকে হত্যা করা হয়। খুব মর্মান্তিক দুর্ভাগ্যজনক ঘটনা। একজন বিজ্ঞানীর এইভাবে মৃত্যু কিন্তু খ্রিস্টান চার্চ করেছিল। এরপরে দেখো রয়েছে টাইকো ব্রাহের অবদান। টাইকো ব্রাহের অবদানটা কি? টাইকো ব্রাহে কোপারনিকাসের যে সূর্য কেন্দ্রিক ধারণা, অর্থাৎ সূর্য একটি কেন্দ্রে রয়েছে, অন্যান্য গ্রহ নক্ষত্রগুলো তাকে ঘিরে আবর্তিত হচ্ছে। তা কিভাবে আবর্তিত হচ্ছে, সেই আবর্তনের পথটা কি, সেই পথের একটা নকশা তিনি তৈরি করেন। অর্থাৎ গ্রহগুলির যে গতিবিধি, সেই গতিবিধির প্রথম একটা নকশা তৈরি করেছিলেন এই টাইকো ব্রাহে। তবে টাইকো ব্রাহে টলেমির যে ধারণা, পৃথিবী কেন্দ্রিক যে বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণা, তাকে সম্পূর্ণভাবে অস্বীকার করেন আর অ্যারিস্টটলের ধারণাকে আংশিক স্বীকৃতি দেন। তিনি বলেন যে সমগ্র গ্রহ নক্ষত্রগুলি সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, আবার সমস্ত গ্রহ নক্ষত্রগুলি পৃথিবীকে কেন্দ্র করেও আবর্তিত হচ্ছে। তিনি দুই রকম কথা বলছেন। এক, পৃথিবীকে কেন্দ্র করে সমস্ত গ্রহ নক্ষত্রগুলি আবর্তিত হচ্ছে, আবার সমস্ত গ্রহ নক্ষত্রগুলি পৃথিবী সহ সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। অর্থাৎ তার কথা থেকে একটা কথা পরিষ্কার হচ্ছে যে সূর্যকে কেন্দ্র করে বিশ্ব ব্রহ্মাণ্ড আবর্তিত হচ্ছে, এই কথা কিন্তু তার কথার ভিতর দিয়ে প্রমাণিত হয়। এরপরে যিনি রয়েছেন গ্যালিলিও গ্যালিলি। গ্যালিলিও গ্যালিলিকে আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়। তিনি সূর্য কেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ডের যে ধারণা, কোপারনিকাসের ধারণা, সেই ধারণাকে প্রমাণ করে দেন বলবিদ্যার সাহায্যে এবং গাণিতিক যুক্তিতর্কের বিচার করে তিনি প্রমাণ করেন যে সূর্য মহাবিশ্বের কেন্দ্রে অবস্থিত, পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলি তাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। অর্থাৎ সূর্য কেন্দ্রিক কোপারনিকাসের বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণাকে প্রথম প্রমাণ করেন গ্যালিলিও গ্যালিলি। তিনি ইতালির একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ছিলেন। তিনি তার যে টেলিস্কোপ যন্ত্র বা দূরবীন যন্ত্র তিনি নিজেই আবিষ্কার করেন। সেই যন্ত্রের সাহায্যে তিনি গ্রহ নক্ষত্রগুলির গতিবিধি পর্যবেক্ষণ করেন এবং প্রমাণ করেন যে সূর্যকে কেন্দ্র করে অন্যান্য গ্রহ নক্ষত্রগুলি আবর্তিত হচ্ছে। তিনি তার এই বক্তব্য দুটি গ্রন্থ লিখে প্রকাশ করেন। সেই গ্রন্থ দুটি কি আছে? দ্য মোস্ট ডায়লগ অন দ্য টু নিউ সায়েন্স, দ্য মোস্ট ডায়লগ টু দ্য নিউ সায়েন্স। আরেকটি গ্রন্থ লেখেন দ্য মোস্ট ডায়লগ টু সিস্টেম অফ দ্য ওয়ার্ল্ড। এই দুই গ্রন্থ লিখে গ্যালিলিও এই সূর্য কেন্দ্রিক ধারণার প্রচার করেন। যদিও তার জীবনের শেষ পর্বে রোমের চার্চ এবং পোপের চাপে বাধ্য হয়ে তিনি বলেন যে তার সমস্ত বক্তব্য কিন্তু ভুল। এটা চার্চের প্রেসারে তিনি এটা বলতে বাধ্য হয়েছিলেন এবং শেষ জীবন তিনি গৃহবন্দী হিসেবে এই আধুনিক বিজ্ঞানের জনক গ্যালিলিওকে কাটাতে হয়েছিল। এরপরে দেখো রয়েছে জোহানেস কেপলার। তা জোহানেস কেপলার তিনি গাণিতিক প্রমাণের সাহায্যে প্রমাণ করেন
সূর্য কেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণা। এবং এই যে গ্রহ নক্ষত্রগুলি যে আবর্তিত হচ্ছে সূর্যকে কেন্দ্র করে, সেই গতিবিধির নকশা আঁকেন এবং তিনি বলেন যে সমস্ত গ্রহ নক্ষত্রগুলি সূর্যকে কেন্দ্র করে একটা উপবৃত্তাকার, পুরোপুরি বৃত্তাকার বা গোল নয়, উপবৃত্তাকার অর্থাৎ ডিম, একটা ডিমের যেমন শেপ থাকে অনেকটা লম্বাটে ধরনের, সেই উপবৃত্তাকার সার্কেলে এই গ্রহগুলি আবর্তিত হচ্ছে সূর্যকে কেন্দ্র করে। এছাড়া তিনি সূর্য থেকে মঙ্গল গ্রহের যে দূরত্ব সেটা প্রমাণ করেন বা সেটা আবিষ্কার করেন, এবং মঙ্গল গ্রহের গতিবিধি, তার যে কক্ষপথ, সূর্যকে কেন্দ্র করে মঙ্গল গ্রহের যে আবর্তনের কক্ষপথ সেটিও আবিষ্কার করেন এই কেপলার। এরপরে যার নাম রয়েছে তিনি হচ্ছেন আইজ্যাক নিউটন, ইংল্যান্ডের এক স্বনামধন্য বিজ্ঞানী এবং আধুনিক কালে বা তার সময়ে শ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন এই আইজ্যাক নিউটন। আইজ্যাক নিউটন প্রমাণ করেন মধ্যাকর্ষণ শক্তি এবং অভিকর্ষ শক্তি। মধ্যাকর্ষণ শক্তির সাহায্যে তিনি প্রমাণ করেন যে প্রতিটা গ্রহ বা প্রতিটা বস্তু একে অপরকে আকর্ষণ করে, এর নাম মধ্যাকর্ষণ শক্তি। আর অভিকর্ষ শক্তিটা কি? অভিকর্ষ শক্তির বলে পৃথিবী তার সমস্ত বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এই জন্য উপরে আকাশে কোনো কিছু ছুড়ে দিলে সেটা আবার পৃথিবীর বুকে নেমে আসে, এটা হয় অভিকর্ষ বলের কারণে। আর সূর্যের মধ্যাকর্ষণ শক্তির কারণে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে তার চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। তো এই মধ্যাকর্ষণ এবং অভিকর্ষ বল, এই দুটি বিষয় তিনি কিন্তু আবিষ্কার করেছিলেন এই আইজ্যাক নিউটন। তো এইভাবে এই প্রশ্নের যে সূর্য কেন্দ্রিক ধারণা, যেটা প্রথমে শুরু করেছিলেন কোপারনিকাস, তারপরে জিওরদানো ব্রুনো, টাইকো ব্রাহে, গ্যালিলিও, জোহানেস কেপলার, আইজ্যাক নিউটন, এনারা সবাই সেই কোপারনিকাসের বক্তব্যকেই প্রাধান্য দিয়েছেন, তার সেই তত্ত্বটিকে প্রমাণ করার জন্য তারা চেষ্টা করেছেন। তো এনাদের সম্মিলিত প্রচেষ্টার ফলে পৃথিবীতে এই ধারণা বদ্ধমূল হয় যে সূর্য কেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণা, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে বাকি অন্যান্য গ্রহ নক্ষত্রগুলি আবর্তিত হচ্ছে। কিন্তু এই যে চার্চ বারে বারে ভুল পদক্ষেপ নিয়েছে, তাদের যে দৃঢ় বিশ্বাস ছিল, ধর্মকেন্দ্রিক বিশ্বাস, পৃথিবী কেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণা, তাকে প্রমাণিত করার জন্য তারা বারে বারে এই সমস্ত জ্যোতির্বিজ্ঞানীদের জীবনকে তারা দুর্বিষহ করে তুলেছিল, কিন্তু তারা পারেনি, তারা সফল হয়নি। আজকে মানুষ কিন্তু জানে যে সূর্য কেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণা, এবং তার প্রতিষ্ঠাতা জন্মদাতা হলেন এই সমস্ত বিজ্ঞানীরা। তাই চার্চ বারে বারে এই সমস্ত জ্যোতির্বিজ্ঞানীদের জীবনে অভিশাপের মতো নেমে এলেও তারা কিন্তু এই সূর্য কেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণা, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলি যে আবর্তিত হচ্ছে তাকে ভুল প্রমাণ করতে পারেনি, বা এই গ্রহগুলির যে আবর্তন হচ্ছে সূর্যকে কেন্দ্র করে তাকে তারা থামাতে পারেনি। তো এই হচ্ছে মূল বিষয়। এই প্রশ্নের যে প্রপার অ্যান্সার রয়েছে 8 নম্বরে, সেই অ্যান্সার নিয়ে আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। একাদশ শ্রেণী ইতিহাস, সেকেন্ড সেম, তৃতীয় অধ্যায়। আধুনিক জ্যোতির্বিদ্যার প্রথম যুগে সূর্য কেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণার বিকাশ সম্পর্কে আলোচনা করো, মার্কস 8। পঞ্চদশ শতকের নবজাগরণ প্রসূত ভাবধারা প্রচারের পূর্বে জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে সাধারণ মানুষ ও চার্চের মধ্যে প্রচুর ভ্রান্ত ধারণা প্রচলিত ছিল। টলেমি, অ্যারিস্টটল প্রমুখ প্রাচীন চিন্তাবিদ প্রচার করেছিলেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্রস্থলে অবস্থান করছে পৃথিবী, এবং পৃথিবীকে কেন্দ্র করে সূর্য, চন্দ্র, অন্যান্য গ্রহ নক্ষত্র নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে চলেছে। এবার দেখো মূল বিষয় যেটি রয়েছে, জ্যোতির্বিদ্যার উন্নতি ও সূর্য কেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণা। তো এখানে প্রথম যে সাব পয়েন্ট রয়েছে, প্রচলিত মতবাদের বিরোধিতা। বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে প্রাচীন ভ্রান্ত ধারণার বিরুদ্ধে পঞ্চদশ শতক থেকে বিভিন্ন জ্যোতির্বিজ্ঞানী সূর্য কেন্দ্রিক সৌরজগতের যুক্তিপূর্ণ প্রমাণ তুলে ধরেন। তারা বলেন যে পৃথিবী নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্রে অবস্থান করছে সূর্য, এবং সূর্যকে কেন্দ্র করেই পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলি নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে চলেছে। সূর্য কেন্দ্রিক সৌরজগতের তত্ত্ব যারা প্রচার করেন তাদের মধ্যে অন্যতম ছিলেন কোপারনিকাস, ব্রুনো, টাইকো ব্রাহে, জোহানেস কেপলার, গ্যালিলিও, নিউটন প্রমুখ। এবার এনাদের প্রতিটা নাম ধরে ধরে পয়েন্ট করে লিখতে হবে। দেখো, নিকোলাস কোপারনিকাসের অবদান। আধুনিক জ্যোতির্বিদ্যার জনক নিকোলাস কোপারনিকাস
1473 জন্ম, 1543 মৃত্যু। প্রমাণ করেন যে পৃথিবী নয়, সূর্যই বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্রস্থলে অবস্থান করছে। তিনি সর্বপ্রথম বলেন যে সূর্য স্থির রয়েছে এবং সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ও অন্যান্য গ্রহগুলি নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। বিশ্ব ব্রহ্মাণ্ডের সূর্যকেন্দ্রিক অবস্থান সম্পর্কে তিনি তার বক্তব্য 6 বুকস অন দ্য রিভলিউশনস অব দ্য ক্লাসিক্যাল শেপার্ডস গ্রন্থে ব্যাখ্যা করেছেন। জিওরদানো ব্রুনোর অবদান। কোপার্নিকাসের মৃত্যুর প্রায় 150 বছর পর তার মতবাদ বিজ্ঞানী মহল ও সাধারণ মানুষের মধ্যে সমাদর লাভ করে। প্রচারের মাধ্যমে কোপার্নিকাসের মতবাদকে মানুষের কাছে জনপ্রিয় করে তোলেন জিওরদানো ব্রুনো। 1548 জন্ম, 1600 খ্রিস্টাব্দে মৃত্যু। ইতালির চার্চ তাকে প্রচার বন্ধের নির্দেশ দিলেও তিনি তা না করে বরং চার্চের কুসংস্কারের বিরুদ্ধে প্রচার চালান। শেষ পর্যন্ত চার্চের নির্দেশে ব্রুনোকে আগুনে পুড়িয়ে মারা হয়। এরপর দেখো টাইকো ব্রাহের অবদান। ডেনমার্কের জ্যোতির্বিজ্ঞানী টাইকো ব্রাহে 1546 জন্ম, 1601 মৃত্যু। সূর্যের চতুর্দিকে বিভিন্ন গ্রহের আবর্তন নিয়ে বিভিন্ন নকশা তৈরি করেন। বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে টলেমির তত্ত্বকে সম্পূর্ণ এবং কোপার্নিকাসের তত্ত্বকে আংশিক স্বীকার করে তিনি বলেন যে পৃথিবী ছাড়া অন্যান্য গ্রহগুলি সূর্যকে প্রদক্ষিণ করছে এবং সেই অবস্থায় সূর্য ও অন্যান্য গ্রহগুলি আবার পৃথিবীকে প্রদক্ষিণ করছে। অন্যান্য গ্রহগুলি যে সূর্যকে প্রদক্ষিণ করছে অন্তত এই সত্যতা তার বক্তব্যে পাওয়া যায়। পয়েন্ট গ্যালিলিও গ্যালিলির অবদান। কোপার্নিকাসের সূর্যকেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ডের তত্ত্বকে যুক্তি প্রমাণের সাহায্যে মানুষের কাছে তুলে ধরেন ইতালির বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি। 1564 জন্ম, 1642 মৃত্যু। তিনি বলবিদ্যা ও গণিত তত্ত্বের সহায়তায় সূর্যের চারিদিকে বিভিন্ন গ্রহের প্রদক্ষিণের প্রমাণ দেন। দূরবীন যন্ত্র বা টেলিস্কোপ আবিষ্কার করে তিনি জ্যোতির্বিদ্যা চর্চার ক্ষেত্রে বিপ্লব ঘটান। তার উল্লেখযোগ্য গ্রন্থ হল দ্য মোস্ট ডায়ালগ অন দ্য টু নিউ সায়েন্স এবং ডায়ালগ অন দ্য টু সিস্টেম অব দ্য ওয়ার্ল্ড। অবশ্য জীবনের শেষ লগ্নে তিনি পোপের চাপে স্বীকার করতে বাধ্য হন যে তার বক্তব্য ভুল ছিল। এরপর দেখো জোহানেস কেপলারের অবদান। কেপলার 1570 জন্ম, 1630 মৃত্যু। গাণিতিক প্রমাণের সাহায্যে সূর্যের চারিদিকে বিভিন্ন গ্রহের গতিবিধি তুলে ধরেন। তিনি সূর্যের চারিদিকে পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলির উপবৃত্তাকার কক্ষপথের কথা বলেন। তিনি সূর্য থেকে মঙ্গল গ্রহের দূরত্ব এবং মঙ্গলের কক্ষপথ। আইজ্যাক নিউটনের অবদান। ইংল্যান্ডের স্যার আইজ্যাক নিউটন 1642 খ্রিস্টাব্দে জন্ম, 1727 মৃত্যু, ছিলেন সে যুগের শ্রেষ্ঠ বিজ্ঞানী। তিনি মধ্যাকর্ষণ সূত্র, অভিকর্ষ সূত্র আবিষ্কার করেন। মধ্যাকর্ষণ সূত্রে তিনি বলেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি বস্তু কণাই একে অপরকে আকর্ষণ করে। তিনি অভিকর্ষ সূত্রে বলেন যে পৃথিবীর অভিকর্ষ বলের টানেই বিভিন্ন বস্তু পৃথিবীর দিকে নেমে আসে। এরপর রয়েছে উপসংহার। সূর্যকেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণার প্রচার বন্ধ করতে চার্চ যে তীব্র পদক্ষেপ নিয়েছিল তার ফলে বিভিন্ন জ্যোতির্বিজ্ঞানীর জীবনে অসহনীয় দুর্দশা নেমে এসেছিল, কিন্তু তা সত্ত্বেও চার্চ সূর্যের চারিদিকে গ্রহগুলির আবর্তন বন্ধ করতে পারেনি। তো এই ছিল সূর্যকেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণা। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই চ্যাপ্টারের সমস্ত বড় 8 নম্বরের প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গিয়েছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ভিডিওগুলি দেখে নিও। আর 4 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো খুব দ্রুত আবার তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।